দেখুন, আমার কথা শুনুন। এই পেশেন্টের কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে যাবে, ততক্ষণ ওকে এখানেই থাকতে দিন। আধ ঘন্টা পরে ঘড়িতে 11:50 হয়েছিল। হাসপাতালের সব লোকেরা এখানে ওখানে দৌড়তে লাগলো। কেউ দৌড়তে দৌড়তে পড়ে যাচ্ছিল, আর কেউ একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল। পুরো হাসপাতালে ছুটোছুটি লেগে গেছিল। পালাও এখান থেকে, তাড়াতাড়ি করো, পালাও। 12টা বাজার আগেই হাসপাতাল নির্জন হয়ে গেল। ঘড়িতে 12টা বাজা মাত্রই মুর্দা ঘরের দরজা নিজের থেকেই খুলে যায়। কারুর হাঁটার আওয়াজ এলো। মুর্দা ঘর থেকে একটা ডাইনি বাইরে বেরিয়ে, যার চুল এলোমেলো ছিল আর যার পরনে সাদা কাপড় ছিল। ডাইনি নিচে ঝুঁকে মাটিটা শুকতে লাগলো। এখানে একটা ওয়ার্ডে যে পেশেন্ট অজ্ঞান ছিল তার জ্ঞান ফিরে যায়। আরে সবাই কোথায় চলে গেলে? আরে কেউ আছে কি এখানে? তখনই পেশেন্ট কারোর চলার আওয়াজ শুনতে পায়। দরজা নিজের থেকেই ধাক্কা খেতে শুরু হয়। পেশেন্টের বেড নিজের থেকেই নড়তে শুরু করে, যেন বেডটাও ভয়ে কাঁপছিল। এটা দেখে পেশেন্টও ভয় পেয়ে গেল। কে আছে এখানে? আরে এই বেড নিজের থেকে কি করে চলে যাচ্ছে? আরে কেউ বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে কেউ। বেড নিজের থেকেই সিঁড়ির দিকে এগিয়ে গেল, আর বেড সিঁড়ি থেকে নিচে পড়ল। ওই পেশেন্টটার খুব আঘাত লেগেছিল। ও যন্ত্রণায় ছটফট করছিল, আর পেছন থেকে বেড নড়তে লাগলো। আর ওই নড়তে থাকা বেড থেকে উঠে পেশেন্ট পালাতে লাগলো। ও দৌড়ে যাচ্ছিল আর বেড ওর পিছু করছিল। আরে বাঁচাও, আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে। যখনই ও সামনে দেখে সাদা কাপড়ে ডাইনি ওর সামনে দাঁড়িয়ে রয়েছে, ডাইনিকে দেখে ভয় পেয়ে ও নিচে পড়ে যায় আর পেছনের দিকে দেখতে শুরু করে। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। পেশেন্ট পালানোর চেষ্টা করে। ডাইনি ঝাঁপ দিয়ে পা দুটো ধরে ফেলে। পেশেন্টকে টেনে টেনে মুর্দা ঘরের ভেতরে নিয়ে গেল সে। আর তারপরে পেশেন্টের জোরে জোরে চিৎকারের আওয়াজ আসতে লাগলো। বাঁচাও! কিছুক্ষণ পরে ডাইনি মুর্দা ঘর থেকে বাইরে চলে আসে। ওর মুখ রক্তে লথপথ ছিল। ও, আর কেউ আছে এখানে? মুর্দা ঘরের দিকে দেখে জোরে জোরে হাসতে শুরু করে। কি করে জানি না আমরা এই পেশেন্টকে হাসপাতালে ভুলে রেখে চলে এসেছি। আপনি আসলে কি বলতে চাইছেন ডাক্তার বাবু? এই হাসপাতালে একটা ডাইনি আছে। যে কেউ এই হাসপাতালে রাত 12টার পরে থাকে তার মৃত্যু একেবারে নিশ্চিত। এখানে সবাই একই কথা বলছে, কিন্তু আমার লোকেদের কথায় বিশ্বাস হচ্ছে না। কিন্তু আপনি তো ডাক্তার, আপনি এরকম বিষয়ে কি করে বিশ্বাস করতে পারেন ডাক্তার বাবু? আরে এমন অনেক কেস দেখেছি আমি। ওদের নামে লোকেদেরকে মেরে তাদের অঙ্গ নিয়ে তস্করি করে হাসপাতালওয়ালারা। আমরা এরকম কিছু করি না। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে 12টা বাজার পর এই হাসপাতালে থেকে দেখুন। যা কিছু আছে আপনি জানতে পেরে যাবেন। এখন আমি চলি। ডাক্তার ঠিকই তো বলছে, 12টা অবধি থেকেই যাই এই হাসপাতালে। সত্যিটা সামনে চলেই আসবে। এত লোক যখন বলছে তাহলে হয়তো সত্যিই এখানে ডাইনি রয়েছে। আর যদি সত্যি ডাইনি থাকে তখন একটা কাজ করি, হাসপাতালে মিনি ক্যামেরা লাগিয়ে দিই। আর হাসপাতালের বাইরে ওবি ভ্যানে বসে আমি সব কিছু দেখে নেব।
সবকিছু আমার সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। জার্নালিস্ট ছোট ছোট ক্যামেরা হাসপাতালে লাগিয়ে দেয় আর নিজের অভিভ্যানে বসে 12টা বাজার অপেক্ষা করে। এত বছর ধরে হাসপাতালে সবার প্রাণ চলে যাচ্ছে। আসলে এরকমটা হওয়ার কারণ কি? আজ সত্যিটা সবার সামনে চলে আসবে। যেই সত্যি হোক না কেন, এই সত্যিটা সবার সামনে নিয়ে আসার জন্য আমার প্রমোশনটা একদম পাকা। 12টা প্রায় বাজবে করছে। সবাই হাসপাতাল থেকে বাইরে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ওই জার্নালিস্ট ওইখানেই হাসপাতালের ভেতরে অভিভ্যানের ভেতরে বসেছে। ও স্ক্রিনে দেখলো যে ওটা ঘর থেকে একটা ডাইনি বাইরে বেরিয়ে আসছে, যার চেহারা চুল দিয়ে ঢাকা রয়েছে। আরে এ কোনো ডাইনি নাকি মহিলা? মনে হয় এ কোনো এক জুনিয়র আর্টিস্ট, ভাড়ায় ডেকে পাঠানো হয়েছে। তখনই ডাইনি আস্তে আস্তে ক্যামেরার কাছে চলে আসে আর একজন চেহারা দেখে জার্নালিস্ট চেয়ার থেকে নিচে পড়ে যায়। ডাইনি! জার্নালিস্ট এত বেশি ভয় পেয়ে যায় যে ও পালানোর কথা ভাবে, কিন্তু যখনই ভ্যানের দরজা খুলে দেয়, ডাইনি সামনে দাঁড়িয়েছিল আর ভ্যানের ভেতরে চলে আসে। জার্নালিস্ট অন্য দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু ওই দরজাটা খুলল না। ভ্যানের আয়নায় রক্ত এসে পড়ে যায়। পরের দিন পুলিশ জার্নালিস্টের এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। পুলিশ কাল রাতের রেকর্ড করা ফুটেজটাও দেখল। কোনো অপরাধী হলে তাকে ধরা যেতে পারে, কিন্তু এটা তো ভূত প্রেতের বিষয়, এতে আমরা কিছুই করতে পারবো না। আমি বুঝতে পারি স্যার, আমাদের কোনো ভালো একটা বাবার দরকার। হাসপাতালের লোকেরা ডাইনিকে ধরার জন্য একটা বাবাকে ডেকে পাঠায়। বাবা রাত 11:30টায় হাসপাতালে চলে আসে। এখন আপনি আমাদের হাসপাতালটাকে এই ডাইনির হাত থেকে বাঁচাতে পারবেন বাবা। আমার উপর বিশ্বাস রাখো খোকা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা। সবাই হাসপাতাল থেকে বাইরে বেরোতে লাগলো 12টা বাজার আগে, কিন্তু বাবা মুর্দা ঘরের সামনেই বসে মন্ত্রের উচ্চারণ করতে লাগলো। ওম ত্রম্বকম আজমাই সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ডাইনি মুর্দা ঘর থেকে বেরোলো আর বাবাকে দেখে হাসতে লাগলো। যেন বাবার মন্ত্রের কোনো প্রভাব পড়ছিল না ডাইনির ওপরে। বাবা যত জোরে মন্ত্র পড়ছিল, ডাইনি ততই জোরে হেসে যাচ্ছিল। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ডাইনি নিজের হাতে ইশারা করে। বাবা উপরে দেখে, তখন ওপর থেকে বাবার উপরে পড়ে যায়। বাবার চেহারা রক্তে লাল হয়ে যায় আর তারপর ডাইনি বাবাকে মুর্দা ঘরে টেনে টেনে নিয়ে যায়। বাকিদের মতোই ডাইনি বাবাকেও নিজের শিকারে পরিণত করল। এখন হাসপাতালওয়ালারা একটা কথা বুঝতে পেরে যায় যে ডাইনি হাসপাতাল থেকে মোটেই যাবে না। ওদেরকেই 12টা বাজার আগে হাসপাতাল খালি করতে হবে, না হলে তাদের সবার মৃত্যুর জন্য নিজেরাই দায়ী হবে। শহর থেকে দূরে ঘন সবুজ জঙ্গল আর উঁচু উঁচু পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম ছিল, নাম রামপুর, যেখানে গ্রাম প্রধান রাম সিং তার 2 ছেলে জয় এবং বিজয়ের সঙ্গে সুখে শান্তিতে বাস করতেন। কিন্তু হঠাৎই রাম সিং ভয়ানক অসুস্থ হয়ে পড়লেন। ভাই বিজয়, বাবার শরীরটা দিন দিন একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে। তুই তাড়াতাড়ি যা আর গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আয়। আমি ততক্ষণ বাবার সঙ্গেই আছি। ঠিক আছে দাদা, আমি যাচ্ছি আর এক্ষুনি ফিরে আসছি। ডক্টর ম্যাডাম, ডক্টর ম্যাডাম, ডক্টর ম্যাডাম,
আরে 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 বিজয়, আগে শ্বাস নাও ঠিক করে। কি হয়েছে? বাবার শরীরটা খুব খারাপ করেছে। ডক্টর ম্যাডাম, আপনি তাড়াতাড়ি চলুন আমার সাথে, যদি দেরি হয়ে যায়। ও গড, এই ব্যাপার নাকি? একদম সঠিক সময় চলে এসেছো তুমি। আর একটু লেট করে এলেই আমি তো অন্য গ্রামে চলে যাচ্ছিলাম। নাও চলো তাড়াতাড়ি। আমি কি আর বাঁচবো না ডাক্তার ম্যাডাম? আরে কি প্রধান মশাই, এইরকম কথাবার্তা বলে কেন নিজের ছেলেদের ভয় দেখাচ্ছেন আপনি? তুমি কেন বয়স্ক মানুষের সাথে মজা করছো? পৃথিবী ছেড়ে চলে যাওয়াটাই তো সব থেকে বড় সত্য। এতে লুকোনোর কি আছে? কিচ্ছু হয়নি আপনার, সাধারণ সর্দি কাশি হয়েছে মাত্র। সত্যি ছোট হোক কিংবা বড়, এখনো আপনাকে অনেক বছর বাঁচতে হবে, এটাই ফাইনাল। বিজয়, এই দুটো ওষুধ তোমাকে আনতে হবে। একটা ডোজ এখনই দিয়ে দেবে ঘুমানোর আগে, আর একটা কাল সকালে, আর তৃতীয়টা কাল সন্ধেবেলা। যদিও কাজ প্রথম ডোজেই হয়ে যাবে, তোমরা দেখতে পেয়ে যাবে। ডক্টর ম্যাডাম, সব ঠিক হয়ে যাবে তো? আরে কি হয়েছে কি তোমাদের সকলের? এত নেগেটিভ কেন ভাবছো? ভাই বিশ্বাস করো, ওনার সাধারণ সর্দি কাশি হয়েছে। আমায় বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে। এখন আর কোনো কথা নয়, আমি আসছি। ডক্টর ম্যাডাম, আকাশের অবস্থা খুব খারাপ হতে চলেছে। এরম অবস্থায় আপনার যাওয়াটা ঠিক হবে না। আমার কথা শুনুন, বৃষ্টি থামা অবধি আপনি এখানেই থেকে যান। জয়, ডক্টর ম্যাডামকে গেস্ট হাউসে নিয়ে যাও। আরে কিন্তু আসলে এটা হয় না। ডক্টর ম্যাডাম, আমাদের কোনো অসুবিধা হবে না। এটা নিজেরই বাড়ি মনে করুন। আসুন আমার সাথে। তুমি ডক্টর ম্যাডামকে ওনার ঘর দেখিয়ে দাও, ততক্ষণ আমি ওষুধটা নিয়ে আসি। এই লোকগুলো তো খুবই সহজ সরল, কিন্তু ওরা হয়তো জানে না আমাকে এখানে আটকে রেখে নিজেদের মৃত্যুকেই ডেকে আনছে। নিজের কপালে চিন্তার কিছু ভাঁজ নিয়ে সেই মহিলা ডাক্তারটি জয়ের পেছনে পেছনে গেস্ট হাউসে পৌঁছল। আর বিজয় ওষুধের দোকান থেকে ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিয়ে এলো, আর তার বলা ডোজ তাদের বাবাকে খাইয়ে দিল। এরপর ওই খারাপ আবহাওয়ার রাতে সবাই চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু রাত 12টা বাজতেই হঠাৎই গ্রাম প্রধান মহাশয় জেগে উঠলেন। ডাক্তার ম্যাডাম ঠিকই বলেছিলেন, একটা ওষুধ খাওয়ার সাথে সাথেই আমি একদম সুস্থ হয়ে গেছি, দুর্বলতাও চলে গেছে। আমি বরং একটু জল খাই। আরে এই আওয়াজটা কিসের? জয়, বিজয়, আরে অপদার্থ দুটো ওঠ, তাড়াতাড়ি ওঠ। কি কি হয়েছে বাবা? মনে হচ্ছে কোনো বন্য জন্তু গেস্ট হাউসে ঢুকে পড়েছে। ওই ডাক্তার আবার কোনো বিপদে যেন না পড়েন। ওনাকে গিয়ে আমাদের বাঁচাতে হবে। আরে বাবা, তাড়াতাড়ি চলো। প্রধান মহাশয় রাম সিং জয় বিজয়কে সঙ্গে নিয়ে গেস্ট হাউসের দিকে এগোলেন। তারা দেখতে পেলেন ডক্টর রূপমতি দেওয়ালের দিকে মুখ করে সোজা দাঁড়িয়ে আছেন। তারা দেখলেন ওই মহিলা ডাক্তারের মুখ নড়ছে। তাদের মনে হলো যেন সে কিছু একটা খাচ্ছে। দেখে বিজয় ভয় পেয়ে বলে উঠল, বাবা, আমার ভয় লাগছে। আমি বলছি কি, আমরা ফিরে যাই। চুপ কর ভীতু কোথাকারে। উপরওয়ালা হাতির মতো শরীর দিয়েছে, তবুও বলছিস তোর ভয় লাগছে? ডক্টর মা, তুমি ঠিক আছো তো? ডক্টর মা, ও মা গো, এ কি দেখছি আমি? আমি যেই হই না কেন, আমার খিদে পেয়েছে। এসো আমার কাছে, এসো। আমি তোমাদের হৃদয়গুলো খেয়ে খিদে মেটাতে চাই।
এসো আমার কাছে এসো। আরে বোকার দল, কি দেখছিস হাঁ করে? বেরো এখান থেকে তাড়াতাড়ি, দরজা বন্ধ করে দে, নাহলে ও আমাদেরকে মেরে ফেলবে রে। হ্যাঁ হ্যাঁ, চলো। দরজা খোলো, দরজা খোলো। দরজা খোলো। আরে বলদগুলো, এই ডাক্তারের জায়গায় কাকে তোরা ঘরে তুলে এনেছিস? বাবা, আমি তো প্রাণ বাঁচানোর জন্য ডক্টরকে ডাকতে বলেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে ও আসলে একজন ডাইনি। বাবা, আমার এবার সত্যিকারের ভয় লাগছে। এবার আমরা কি করব? যাই হোক না কেন, আমাদের মনে সাহস রেখে কাজ করতে হবে। বাবা, ডক্টর ম্যাডামের তো বেশ ভালোই গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। আমি একজন তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসছি। ততক্ষণ তোমরা এই ডাইনিটাকে বাইরে বেরোতে দিও না যেন। নিজের এই কথা বলেই জয় সঙ্গে সঙ্গে তান্ত্রিক বাবাকে ডাকতে চলে গেল। সে চলে যাবার পর গেস্ট রুমের দরজা কিন্তু ওই ডাইনিকে বেশিক্ষণ আটকে রাখতে পারল না। আমার কবলে যে একবার এসেছে সে আর বাঁচেনি, বুঝেছো? পালাও, দেখি কত দূর পালাতে পারো। পালিয়ে যেখানে যাবে সেখানেই আমি পৌঁছে যাব। কোথায় পালাবে তোমরা? আমি এবার তোমাদের দুজনকে মেরে তোমাদের দুজনের হৃদয় খেয়ে ফেলবো। বিজয়! সেই ডাইনি বিজয়কে ধরে মারবার জন্য নিজের হাত দুটো ক্রমশ বাড়িয়ে দিল, কিন্তু ধরবার মুহূর্তের ঠিক আগেই তার মাথায় কেউ যেন মোটা ডান্ডা দিয়ে আঘাত করলো, কিন্তু ডাইনির তাতে কিছুই হলো না। এই দাঁড়া ডাইনি! কি ব্যাপার? আরো একটা শিকার? আজ তো আমি লটারি পেয়ে গেছি। আমার পরিবারের থেকে দূরে সরে যা ডাইনি, তোর শেষ সময় চলে এসেছে। না না, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আমায় ভয় পেয়ে দূরে না সরে গিয়ে আপনারা লড়াই করে আমার অন্তরের ডাইনিকে হারিয়ে দিয়েছেন। কিন্তু ডক্টর মা, তোমার এই অবস্থা হলো কি করে? আজ থেকে 10 দিন আগে সন্ধেবেলা গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলাম। তখনই একটা বিশালাকার গাছের নিচে আমার গাড়ি খারাপ হয়ে যায়, আর ওই গাছেই একটা ডাইনি থাকতো। ও আমায় নিজের বশে করে নেয়। তখন থেকে রোজ রাত 12টার সময় আমি ডাইনি সেজে মানুষকে হত্যা করছিলাম। কিন্তু ভগবানের অশেষ কৃপা যে আপনারা আমায় সেই ডাইনি থেকে মুক্ত করেছেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে এক ডাইনির কবল থেকে ডাক্তার মুক্ত হলো, আর সেই সঙ্গে গ্রাম প্রধান এবং তার 2 ছেলেও প্রাণে বেঁচে গেল। কিন্তু সকলের ভাগ্যে এমনটা হয় না। আজকের গল্প আজ থেকে প্রায় 40 বছর আগে দেবগড়ে ঘটেছিল। ওই যুগটা, যেটাকে পুরনো যুগ বলে মানা হয়, সেই যুগে হাসপাতালের জন্য লোকেদের অনেক ঘন্টা সফর করে শহরে যেতে হতো।
আর তখন দেবগড়ে আগমন হয় ডক্টর অরবিন্দ, যে চিকিৎসক বিজ্ঞানকে এত ভালোভাবে জানতো যে সে দাবা করত যে সে মরে যাওয়া মানুষকেও জীবিত করে দিতে পারে। আসুন তাহলে জেনে নিই এই গল্পটা একেবারে শুরু থেকে। 40 বছর আগে একটা ছোট গুহার এলাকা আবার নির্মাণ করে একটা ছোট হাসপাতাল হিসেবে তৈরি করা হয়। ডক্টর অরবিন্দ একমাত্র এমন চিকিৎসক ছিল যে সে ওই গ্রামে থাকত। যাই হোক, কেউ আজ পর্যন্ত এটা জানতে পারেনি যে সে গ্রামে কোন জায়গায় থাকত, কারণ আজ পর্যন্ত কেউই তার বাড়ি দেখেনি। প্রত্যেকেই তাকে হাসপাতালেই দেখেছিল। 3 মে 1982-তে ওই গ্রামেই থাকত রমেন্দ্র। তার বুড়ো বাবাকে সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। স্ট্রেচারে শুইয়ে অপারেশন থিয়েটারে অবধি নিয়ে যেতে যেতেই তার বাবার নার্ভস জবাব দিয়ে দিয়েছিল। রমেন্দ্র জোরে জোরে কাঁদতে লাগলো। আর তার এই অবস্থা দেখে ডক্টর অরবিন্দ তাকে সান্ত্বনা দিয়ে বলল, এটা আমার হাসপাতাল, এখানে মৃত লোকেরাও বেঁচে ওঠে। তুমি আমাকে একটু সময় দাও, তোমার বাবা আবার বেঁচে উঠবে। ক্রমাগত 25 মিনিট অবধি চিকিৎসা করার পর রমেন্দ্রর বুড়ো বাবা কোনো রকম সাহায্য ছাড়াই অপারেশন থিয়েটার থেকে বাইরে নিজের থেকেই পায়ে হেঁটে চলে এলো। রমেন্দ্র নিজের চোখে সেটা বিশ্বাস করতে পারছিল না যে ডাক্তারবাবু তার বাবাকে আবার জীবিত করে দিয়েছে। বাবা, আমি নিজের চোখের উপর বিশ্বাসই করতে পারছি না যে তুমি একেবারে ঠিক আছো। রমেন্দ্রর বাবা তার কথাগুলোর কোনো জবাব দিল না আর সোজা হাসপাতাল থেকে বেরিয়ে চলে যায়। ওর বাবা একদম কোনো কাঠের পুতুলের মতো সোজা হেঁটে চলেছিল। রমেন্দ্রর তার বাবার এই ব্যবহারটা খুবই আজব লাগলো। এই কথাটাই ও ডক্টরকে জিজ্ঞেস করে, আরে ডাক্তারবাবু, আমার বাবা আমার ঠিক তো হয়ে গেছে, কিন্তু সে এত অদ্ভুত ব্যবহার কেন করছে? রমেন্দ্র বাবু, তোমার বাবা মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে, একটু তো সময় লাগবেই আগের অবস্থায় ফেরার জন্য। এই খবরটা এখন পুরো গ্রামে ছড়িয়ে পড়ল যে ডক্টর অরবিন্দের হাসপাতাল থেকে কেউই মৃত অবস্থায় ফেরে না, মরে যাওয়া মানুষও আবার জীবিত হয়ে ওঠে। এরপরে আরও 2টো পেশেন্ট এলো যাদের মরে 1 দিনেরও বেশি হয়ে গেছিল, কিন্তু হাসপাতাল থেকে ফেরার সময় তারা জীবিত ছিল। কিন্তু যদি এরকম সম্ভব হতো তাহলে পৃথিবীতে ভগবানের কোনো দরকারই হতো না। এখন ডাক্তারের এই মারাত্মক শক্তির সবাইকে মুখোমুখি করতে হলো। সেই রোগীরা যারা ডাক্তার অরবিন্দের হাসপাতাল থেকে মরে যাওয়ার পরেও জীবিত ফিরে আসতো, তাদের সবার মধ্যে একটা জিনিস লক্ষ্য করা হলো, তাদের সবার ভেতর থেকে হৃদয় স্পন্দনের আওয়াজ উধাও হয়ে যায়। তাদের আগের ব্যবহার আর এখনের ব্যবহারের মধ্যে আকাশ পাতালের তফাৎ ছিল। তারা সবাই এখন না তো কারোর সঙ্গে কথা বলতো, না খাবার খেত, না জল খেত, তবুও একদম সুস্থ থাকতো। তাতে তাদের গায়ে জ্বলন্ত লোহাই লাগিয়ে দাও না কেন, তাদের কিছু তফাৎ হতো না। এর মানে তারা সবাই আসলে এক জীবন্ত লাশে পরিণত হয়ে গেছিল। তাদের জীবন আর মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য ছিল না। প্রধানবাবুর বাড়িতে 2-3 জন লোক এই নিয়ে মিটিং করলো, যেখানে সবাই একসাথে এই সিদ্ধান্ত নিল যে পরের বারে যখনই কোনো মরে যাওয়া পেশেন্ট ওই হাসপাতালের ভেতরে যাবে, তাহলে আমরা সবাই ভেতর থেকে লুকিয়ে দেখব যে ওই ডাক্তার আসলে এমন কি করে। 3 দিন পরে একটা লোকের মৃত্যু হয়ে যায়, আর সে ছিল রমেন্দ্র, যেটা এই ঘটনাটাকে আরো গম্ভীর করে দিয়েছিল। আসলে ওর মৃত্যুর কারণ ছিল ওর বাবা। সে রমেন্দ্রকে কে জানি কখন আর কিভাবে মেরে দিয়েছে। রমেন্দ্রর খুব মারাত্মকভাবে মৃত্যু হয়ে যায়। ওর মৃতদেহকে নিয়ে 2 জন হাসপাতালের ভেতরে নিয়ে যায়, আর হাসপাতালে যাওয়া মাত্রই ডাক্তার অমরেন্দ্র তাদের বাইরেই থামিয়ে দেয় আর বলল যে ভেতরে আমরা এর চিকিৎসা করে তাড়াতাড়ি বাইরে পাঠিয়ে দেব। ওদিকে হাসপাতালে ভেতরে অপারেশনের ওই জানলা দিয়ে প্রধানবাবু আর তার 2 বন্ধু লুকিয়ে ওই ডাক্তারের ওপর নজর রাখছিল যে সে আসলে করেটা কি। তখনই তারা দেখল যে ওই ডাক্তার অরবিন্দ রুমটাকে বন্ধ করার পরে এক অসুর রূপ ধারণ করে নেয়, যেখানে তার দাঁত দুটো
তার মুখ থেকে বাইরে চলে আসে। সে রমেন্দ্রর ছাতিটা ছিঁড়ে দিল আর তার থেকে হৃৎপিণ্ড বার করে খেতে লাগলো। সে খুবই নির্দয়তার সঙ্গে রমেন্দ্রর হৃৎপিণ্ড খেয়ে চলেছিল আর পরে তার ছাতিটা সুতো দিয়ে সেলাই করে দিল। আর তখনই ওই ডাক্তার একটা মন্ত্র পড়তে লাগলো। ভূত সতী নর্মিতা আত্মা মিলনা কর্মঠ মৃত্যুর সন্দেশ। তখনই ওখানে আরেকটা প্রেত আকর্ষিত হয়ে যায় আর সে রমেন্দ্রর শরীরে প্রবেশ করে গেল আর রমেন্দ্র উঠে দাঁড়ালো। জানলা দিয়ে উঁকি মেরে সেই লোকগুলো ওই ডাক্তারের ভূতের ব্যাপারে জানতে পেরে গেছিল আর এটাই কারণ ছিল সে অন্য শান্তিহীন আত্মাকে শরীর প্রদান করত আর তাদের মধ্যে থেকে হৃৎপিণ্ড বার করে খেয়ে ফেলত। এটাই কারণ ছিল যে লোকগুলো ওই হাসপাতাল থেকে জীবিত হয়ে ফিরে আসছিল তাদের বুক থেকে হৃৎপিণ্ড স্পন্দনের আওয়াজ আসত না, কারণ আসলে তো সেখানে হৃৎপিণ্ড থাকতই না। গোটা গ্রামকে বলার চেয়ে ভালো ওই প্রধানবাবু আর তার দুই বন্ধু মিলে এই সিদ্ধান্ত নিল যে সে এই নরকের শিকড় অর্থাৎ এই হাসপাতালটাকেই পুড়িয়ে ছাই করে দেবে, যাতে গ্রামের অনেক অসহায় প্রাণ শেষ হওয়ার থেকে বেঁচে যাবে। এরপরে প্রধানবাবু আর তার দুই বন্ধু মিলে ওই হাসপাতালের চারিদিকে কেরোসিন তেল ছড়িয়ে দিল আর আগুন লাগিয়ে দিল। ওই ডাক্তারেরও জোরে চিৎকারের আওয়াজ এলো আর কিছু ঘন্টার মধ্যেই ওই হাসপাতাল আর ডাক্তারের ভূত দুটোই পুড়ে ছাই হয়ে গেল। এরপর থেকে সবকিছু ঠিক তো হয়ে গেল, কিন্তু ওই হাসপাতাল অভিশপ্ত হয়ে গেল আর আজও ওই হাসপাতালে দেওয়ালে পাখি অবধি বসে না।